এখন আমরা আসি, চলো যে এই অ্যামোনিয়া আমি কোথা থেকে ফ্রি করব, কোথা থেকে পাবো। একটা হচ্ছে তোমরা তো বুঝতেই পারতেছো যে অ্যামাইনো অ্যাসিডের যদি আমি ক্যাটাবলিজম করি, ফার্স্ট আমাকে ট্রান্সঅ্যামাইনেশন করতে হবে, ট্রান্সঅ্যামাইনেশন করে গ্লুটামেট বানাতে হবে, গ্লুটামেট বানানোর পরে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন করলে আমি ফ্রি করে দিতে পারলাম। এছাড়াও দেখো, তোমরা এবার মনে করে দেখো যে আমি যখন ওই অ্যামাইনো অ্যাসিড পুলটার কথা চিন্তা করো, অ্যামাইনো অ্যাসিড পুলের ভিতরে তো আমরা কিছু কিছু ছিল সোর্সেস আর ফেট। ওখানে দেখো আমরা যখন সিনথেসিস যখন করেছিলাম তখন আমরা কি কি বানিয়েছিলাম, আমি কিন্তু নতুন প্রোটিন বানানোর পাশাপাশি বলেছিলাম তোমাদেরকে কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স বানাই। তার মানে তারা কি কন্টেনিং, তাদের ভিতর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স মানে কি, তাদের ভিতরে এই যে অ্যামাইনো গ্রুপটা আছে। তাহলে অ্যামাইনো গ্রুপ যদি থেকে থাকে, অন্য কোনো সাবস্টেন্স প্রোটিন ছাড়াও যে সমস্ত সাবস্টেন্সে এই অ্যামাইনো গ্রুপ আছে, তাদের ক্যাটাবলিজমের ফলেও কিন্তু আমি এই মানে ফ্রি অ্যামোনিয়াটা পাবো। এই জন্য আমি এখানে লিখেছি যে ক্যাটাবলিজম অফ নন প্রোটিন নাইট্রোজেন, এনপিএন মানে হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এছাড়াও কি হয়, ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন অফ ইউরিয়া। আমার বডিতে যখন ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া তো মেইনলি আমার ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়ে যায়, এছাড়াও কিছু ইউরিয়া আমার ইন্টেস্টাইনে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, রিঅ্যাবজর্পশন হয়ে ইন্টেস্টাইনে চলে আসে। ইন্টেস্টাইনে যখন চলে আসে তখন জিআই ট্র্যাক্টের ভিতরে ইউরিয়াজ নামে একটা এনজাইম থাকে, সেই ইউরিয়াজ এনজাইম এটাকে আবার ভেঙে এই অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করে ফেলে। তাহলে এই তিনটা হচ্ছে আমার মেইন সোর্স। একটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম করলে আমি পাবো হচ্ছে মানে অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করতে পারবো, আমার তোমার মাথা ঘোরাচ্ছে। আচ্ছা, অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করতে পারবো। এছাড়াও নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে হচ্ছে যদি আমি ক্যাটাবলিজম করি তাহলেও আমি এটাকে ফ্রি করতে পারবো। এছাড়াও আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিগ্রি, জিআই ট্র্যাক্টে ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশনের জন্য হতে পারবে। আচ্ছা, এটা সোর্সেস। হ্যাঁ, এই ফেট কি কি হতে পারে, এইভাবে তো আমি পেলাম এই ফ্রি অ্যামোনিয়াটা পেলাম। হ্যাঁ, এখন এই ফ্রি অ্যামোনিয়া তোমরা জানো যে অ্যামোনিয়াটা, এই ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক। ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক টু আওয়ার ব্রেন। এটা কেন আমাদের মানে ব্রেনের জন্য এত টক্সিক আমি তোমাদেরকে একটু পরে এক্সপ্লেন করতেছি। তাহলে আমাদেরকে যখনই আমি এই অ্যামোনিয়াটাকে ফ্রি করে ফেললাম, তাহলে আমাকে কি করতে হবে, খুব দ্রুত এটাকে আমার বডি থেকে এক্সক্রিট করে দিতে হবে। তাহলে আমি আমার এক্সক্রিশনের রুটটা কি, এক্সক্রিশনের রুট হচ্ছে এটাকে আমি তাড়াতাড়ি করে লিভারে নিয়ে যাব, লিভারে নিয়ে ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া বানায় ফেললাম। যখন ইউরিয়া বানায় ফেললাম তখন আর অ্যামোনিয়াটা ফ্রি অ্যামোনিয়া হিসেবে থাকলো না। এছাড়াও তোমরা জানো যে আমরা যে আমাদের ইউরিনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউরিনারি বাফার ইজ অ্যামোনিয়া বাফার, তাই না? তাহলে এই আমি কিছুটা ইউরিনের সাথে এটাকে এক্সক্রিট করে দেই। আমি তোমাদের যখন এসিডিফিকেশন অফ ইউরিন পড়াবো তখন তোমাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? এটার ভিতরে একটা করে হাই প্রোটন যখন হচ্ছে যে সিক্রেশন হয় ডিস্টাল কনভলুটেড টিউবুলে, তখন এই অ্যামোনিয়ার সাথে একটা করে প্রোটন লেগে লেগে যে NH4+ এটা হয়ে যায়। তাহলে এই অ্যামোনিয়া আমার এমনি ইউরিনের সাথেও কিছু অ্যামোনিয়া ফ্রি এক্সক্রিশন হয়ে যাবে বাফার হিসেবে কাজ করার জন্য। এছাড়াও ফরমেশন অফ গ্লুটামেট এন্ড গ্লুটামাইট। এছাড়াও আমার এই যে অ্যামোনিয়াকে যদি নিয়ে যে তুমি আলফা কিটো গ্লুটারেটের গায়ে লাগায় দাও, তাহলে সাথে সাথে এটা কি হয়ে যাবে, ইট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। এবং ওই গ্লুটামেটের গায়ে যদি তুমি আরেকটা অ্যামোনিয়া লাগায় দাও তখন ইট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামাইন। একটু পরে তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি। না, আজকে না, আমি শেষ করে দিই ফাদ। আমি না আজকে ক্লাসটা করতে চাইছিলাম, বাদ দিতে চাইছিলাম, কারণ হলো মানে কালকে খুব অসুস্থ ছিলাম, কালকে ছুটিতেই ছিলাম আমি। আজকে ভাবছিলাম ক্লাসটা নিব না, বাট আমি ভাবলি আজকে শেষ করে দিই এই ক্লাসটা, এরপরে থেকে আমি একটা করে ক্লাস নিব। আচ্ছা, এবার দেখো অ্যামোনিয়া লিভারে চলে আসলো। আচ্ছা, হ্যাঁ দেখো, অ্যামোনিয়া আমি একটু আগে বললাম না তোমাদের, অ্যামোনিয়াটা হচ্ছে যে খুব টক্সিক আমাদের বডির জন্য। তো মনে করো তোমার যে আমি তোমাদেরকে একটু আগে পড়ালাম যে তোমার টিস্যুর ভিতরে অ্যামোনিয়া যেটা তৈরি হলো, সেই তৈরি হয়ে তো ব্লাড আলটিমেটলি একটু পরেই তোমাদেরকে দেখাবো যে আমাদের ইউরিয়া সাইকেলটা শুধুমাত্র লিভারেই হয়। তো মনে করো তোমার মাসেলে তৈরি হয়েছে, তোমার ব্রেইনে তৈরি হয়েছে এই অ্যামোনিয়া, তো তোমাকে তো ট্রাভেল করে আসতে হবে, ব্লাড দিয়ে ট্রাভেল করে তারপরে তোমাকে লিভারে আসতে হবে। তো এই ব্লাড দিয়ে ট্রাভেল করে আসতে গেলে এই অ্যামোনিয়া এরকম ফ্রি আসতে পারবে না, বিকজ ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক। সেই জন্য এই কি করে, গ্লুটামেটের সাথে এই ফ্রি অ্যামোনিয়া লেগে হচ্ছে যে গ্লুটামাইনে কনভার্ট হয়। হ্যাঁ,
এটা গ্লুটামাইনে কনভার্ট হয়ে যায়। তো এই গ্লুটামাইনে কনভার্ট হওয়ার পরে তারপরে এটা হচ্ছে যে চলে আসে, যে দেখো মোস্ট টিস্যুতে অ্যামোনিয়াটা গ্লুটামেট দিয়ে তারপরে গ্লুটামাইনে কনভার্ট হলো, ব্লাডে গ্লুটামাইন হিসেবে এটা হচ্ছে যে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট হয়ে লিভারে এসে তারপরে এটা আবার এই গ্লুটামিনেজ একটা এনজাইম আছে, এটা দিয়ে আবার ভেঙে গ্লুটামেট এবং ফ্রি অ্যামোনিয়া হয়ে যায়। এই যে সরি, এটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো যে আমরা বলে থাকি যে গ্লুটামাইনটাকে বলে থাকি যে টেম্পোরারি নন টক্সিক স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সপোর্ট ফর্ম অফ অ্যামোনিয়া। তাহলে গ্লুটামাইনটা হচ্ছে একটা টেম্পোরারি নন টক্সিক স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সপোর্ট ফর্ম ফর অ্যামোনিয়া। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে গ্লুটামেটের গায়ে একটা অ্যামাইনো গ্রুপ আছে, হ্যাঁ, তারপরে দেখো তুমি আরেকটা অ্যামাইনো গ্রুপ যখন লাগাই দিলা তখন যেটা তৈরি হয়ে গেল সেটাই হচ্ছে গ্লুটামাইন। তার মানে গ্লুটামিন যেটা সেটার গায়ে দুইটা অ্যামাইনো গ্রুপ। হ্যাঁ, মনে হয় আমার একটু পানি খেলে ভালো লাগতো, বাট এখন আবার দরজা খুলে পানি আনতে যাবো, টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছি ক্লাসটা। আচ্ছা, আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, তাই না? যে গ্লুটামাইনের গায়ে আসলে গ্লুটামেট এবং গ্লুটামাইনের ভিতরে ডিফারেন্সটা কি। গ্লুটামেটের গায়ে একটা অ্যামাইনো গ্রুপ লাগানো থাকে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আর গ্লুটামাইনের গায়ে দুইটা অ্যামাইনো গ্রুপ লাগানো থাকে, এটা হচ্ছে একটা টেম্পোরারি নন টক্সিক স্টোরেজ ফর্ম ফর অ্যামাইনো। ইউরিয়া সাইকেলের আমি টেক্সট গুলো বলবো না, তোমাদেরকে কনসেপশনটা জাস্ট দিয়ে দেই, তোমরা এটা পড়ে নিও। আমরা কোন পাথওয়েকে সাইকেল বলি সেই সমস্ত পাথওয়েকে যে পাথওয়েতে এন্ডে যে একটা সাবস্ট্রেট আবার রিজেনারেট করে, তাই না? তাহলে এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অর্নিথিনটা রিজেনারেট করে, লাস্ট স্টেজে যে অর্নিথিনটা রিজেনারেট করে, এই জন্য এটা হচ্ছে একটা সাইকেল, মানে সাইকেলের মতো এটা ঘুরতে থাকে। আমার এই ইউরিয়া সাইকেলটা স্টার্ট হয় কিন্তু উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে স্টার্ট হয়, কি দিয়ে স্টার্ট হয়? কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া। দেখো আমার বডির দুটাই ওয়েস্ট প্রোডাক্ট, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে অ্যানাদার ওয়ান ইজ অ্যামোনিয়া। এই দুইটা মিলে কিন্তু কি তৈরি হলো? কার্বামোইল ফসফেট তৈরি হলো। এখানে যে এনজাইমটা কাজ করে এটা হচ্ছে কার্বামোইল ফসফেট সিনথেস। তোমরা জানো যে সিনথেস যার সাথে লাগানো থাকে সেটার কাজই হচ্ছে সিনথেসিস করা। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এই দুইটা মিলায়ে কার্বামোইল ফসফেট যেটা তৈরি হলো, এটা হচ্ছে কিন্তু উইদিন দা এই পার্টটুকু যেটুকু রেড মার্ক করা আছে, এটা কিন্তু ইট হ্যাপেন্স উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তোমাদেরকে আমি বেশ আগে যখন স্টার্টিং এর দিকে এই মেটাবলিজমের স্টার্টিং এর দিকে তোমাদেরকে বলেছিলাম যে there are some metabolic pathway that occurs exclusively within the cytoplasm and some metabolic pathway that occur within the mitochondria. তো আর কিছু কিছু পাথওয়ে আছে যেখানে দুইটা জায়গাতেই হয়, বোথ কম্পার্টমেন্টেই হয়, লাইক সাইটোপ্লাজমেও হয়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেও হয়। তো এই যে যেমন অ্যাজ ফর এক্সাম্পল ইউরিয়া সাইকেল একটা, গ্লুকোনিওজেনেসিস একটা, তারপরে তোমরা হিম সিনথেসিসের সময় দেখবা যে ওই হিম সিনথেসিসের এক পাথওয়ের একটা পার্ট তোমার মাইটোকন্ড্রিয়াতে হয় আর একটা পার্ট হয় হচ্ছে তোমার সাইটোপ্লাজমের ভিতরে। তো এখানে খেয়াল করো, দেখো যে কার্বন ডাইঅক্সাইড এবং এই যে ফ্রি অ্যামাইনো গ্রুপ যেটা, সেইটা মিলে ফ্রি অ্যামোনিয়া সেটা মিলে যেটা হলো সেটা হচ্ছে কার্বামোইল ফসফেট। এইটুকু তোমার কোথায় হলো? এটা হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে। আর অর্নিথিনটা তৈরি হয় হচ্ছে সাইটোপ্লাজমে, বাট এর সাথে এসে কম্বাইন করে কোথায়? উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তার মানে অর্নিথিনটা এই সাইটোপ্লাজমে ক্রস করে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে আসে, এসে কার্বামোইল ফসফেটের সাথে মিলে এটা সাইট্রুলিন তৈরি করে। সাইট্রুলিন তৈরি হওয়ার পরে তারপরে এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে আসার পরে সে অ্যাসপার্টেটের সাথে মানে কম্বাইন হয়, জয়েন করে। অ্যাসপার্টেটটা আমরা জানি এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটার সাথে জয়েন করে তৈরি করে হচ্ছে আর্জিনোসাকসিনেট। আর্জিনোসাকসিনেট এটা আবার স্প্লিট হয়ে যায়, যে আর্জিনোসাকসিনেট লাইজ মানে তোমরা জানো যে এনজাইমগুলো এভাবে স্প্লিট করে দেয়। এই লাইজ দিয়ে স্প্লিট হলো হয়ে একটা ফিউমারেট তৈরি করলো, আর একটা কি তৈরি হলো? এটা হচ্ছে আর্জিনিন তৈরি হলো। তোমরা জানো যে আমাদের বডিতে দুইটা, আমরা বলেছিলাম যে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, তার সেটা হচ্ছে একটা হচ্ছে আর্জিনিন আর একটা হিস্টিডিন। এখন তোমরা বুঝতে পারলা যে আর্জিনিনটা কিভাবে তৈরি হয়। এই ইউরিয়া সাইকেলের একটা বাই প্রোডাক্ট হিসেবে আমার বডিতে আর্জিনিন তৈরি হয়। ওই জন্য অ্যাডাল্ট মানুষ যারা শুধুমাত্র গ্রোয়িং ল্যাকটেটিং প্রেগন্যান্সি এরকম স্পেশাল কন্ডিশনে তোমার এই খাবারের মাধ্যমে এদেরকে সাপ্লাই দিতে হয়, আদারওয়াইজ আমাদের মতো অ্যাডাল্টদের জন্য যেটুকু তৈরি হয় আমার বডি যতটুকু তৈরি করতে পারে দ্যাট ইজ এনাফ।
এই জন্য এটা আমাদের জন্য নন এসেনশিয়াল। এইখানে দেখো আর্জিনিন তৈরি হয়, এই আর্জিনিনটাই পরবর্তীতে ওয়াটারের প্রেজেন্সে এখানে ওয়াটার লেগে এটা স্প্লিট হয়, আর্জিনেজ এনজাইম দিয়ে স্প্লিট হয়ে যেটা তৈরি হয়ে যায় ইউরিয়া, এবং এই অর্নিথিনটা আবার রিজেনারেট করে, এই যে আবার নতুন করে এর সাথে সাইকেলে যোগ দেয়। হ্যাঁ, এইভাবে এই সাইকেলটা চলতে থাকে। এই সিম্পলিফাইড ওয়েতে এখানে বলা আছে যে দেখো কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া মিলে কার্বামাইল ফসফেট, এটা কোথায় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। এই যে অর্নিথিন আইসের সাথে লাগলো, সাইট্রুরিন হলো, অ্যাসপার্টেট লাগলো আর্জিনোসাকসিনেট, এটা স্প্লিট হয়ে গেল, ফিউমারেট এবং আর্জিনিন তৈরি হলো। এই আর্জিনিনটাই ওয়াটারের প্রেজেন্সে স্প্লিট হয়ে অর্নিথিন রিজেনারেট করলো এবং বাই প্রোডাক্ট হিসেবে ইউরিয়া তৈরি হয়ে গেল। এই ইউরিয়াটাই কিন্তু আমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন করা হয় যে বলো তো যদি কারোর লিভার ফাংশন হ্যাম্পার হয় তাহলে কি হবে, ইউরিয়া কি বেড়ে যাবে না কমে যাবে? তোমরা এটার উত্তর দিতে পারো না। সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক, তোমার ইউরিয়াটা কিন্তু এক্সক্লুসিভলি লাইক কিটোন বডি যেমন এক্সক্লুসিভলি লিভারে হয়, ইউরিয়াটাও এক্সক্লুসিভলি শুধুমাত্র লিভারেই তৈরি হয়। ঠিক আছে, তাহলে কারোর যদি লিভার ফাংশনটা কম্প্রোমাইজড হয়, কোনো কারণে লিভার ফাংশন হ্যাম্পার্ড হয়, তাহলে কিন্তু তখন তার ইউরিয়া তৈরি হতে পারবে না। ইউরিয়া তৈরি হতে পারে না বলেই কিন্তু তখন তার এই যে ফ্রি অ্যামোনিয়াটা বেড়ে যায়, হাইপার অ্যামোনিমিয়া হয়, যেটাকে আমরা অ্যামোনিয়া ইনটক্সিকেশন বলে থাকি। আর ইউরিয়া আমার বডি থেকে এক্সক্রিশন হয়, নাম শুনেই কিন্তু বোঝা যায় ইউরিয়া ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়। তাহলে কারো যদি কিডনি ফাংশন কোনো কারণে হ্যাম্পার হয় তাহলে কি হবে, কিডনি ফাংশন হ্যাম্পার। আচ্ছা, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি চলতেছে ক্লাস, বুঝতে পারতেছি না। আচ্ছা, কোনো কারণে যদি কারোর কিডনি, মানে তোমরা একটু রিপ্লাই দাও তো, কি ক্লাস কি চলতেছে নাকি? আচ্ছা, দেখো যে কারো যদি কিডনি ফাংশন লস হয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু ব্লাডে ইউরিয়া বেড়ে যায়, কারণ তোমার লিভার ফাংশন টেস্ট ঠিক আছে, তোমার লিভার ইজ প্রপারলি ফাংশনিং, লিভার ঠিকঠাক মতো কাজ করতেছে, বাট তোমার কিডনি ফাংশনটা কম্প্রোমাইজড হয়েছে, কিডনি ঠিক মতো ফাংশন করতে পারতেছে না। কিডনি ফাংশন করতে পারছে না বলে কি হচ্ছে, এই ইউরিয়াটা তোমার ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হতে পারছে না, তখন ব্লাডে কি বেড়ে যাবে, তখন ব্লাডে ইউরিয়া বেড়ে যাবে। ঠিক আছে, আর যদি কারোর লিভার ফাংশন কম্প্রোমাইজড হয় তাহলে তখন তোমার ফ্রি অ্যামোনিয়াটা বেড়ে যাবে, কারণ তখন সে ইউরিয়াই তৈরি করতে পারে না, ইউরিয়া বরং কমে যাবে, কারণ সে তো ইউরিয়া তৈরি করতে পারতেছে না, ফ্রি অ্যামোনিয়া বেড়ে যাবে। ইউরিয়া সাইকেলের ফাংশন আমি একদম সংক্ষেপে বলে যাই, তোমরা খুব ভালোই এটা বুঝতে পেরেছো আশা করি। যে এই যে একসাথে কিন্তু দুইটা জিনিস, প্রথম কথা হলো যে ডিসপোজাল অফ টু ওয়েস্ট প্রোডাক্ট এট এ টাইম। দেখো কার্বন ডাইঅক্সাইড আমার বডির জন্য একটা ওয়েস্ট প্রোডাক্ট, অ্যামোনিয়াটাও বডির জন্য ওয়েস্ট প্রোডাক্ট, তাই তো? ফ্রি অ্যামোনিয়াটা বডির জন্য, তাহলে দুইটা আমি একই সাথে লাগাই একসাথে বের করে দিলাম, এটা তো একটা বিরাট বড় কাজ, তাই না? আরেকটা জিনিস, এই যে টক্সিক অ্যামোনিয়া আমি বলেছিলাম যে এটা ব্লাডে যদি বেড়ে যায় তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন করে, তাহলে এটাকে টক্সিকটাকে নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে ফেললো, এটা তো একটা কাজ ইউরিয়া সাইকেলে। আর একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে যে আমি এমন একটা সাইকেল যেটার মাধ্যমে তুমি একই সাথে বডির দুইটা ওয়েস্ট প্রোডাক্টকে একসাথে, মানে দুইটা শত্রুকে একই সাথে ঘায়েল করার মতো। আমার খুব ভালো লাগে এই জিনিসটা মনে করে যে দুই শত্রুকে তুমি একই সাথে ঘায়েল করলা, মানে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুটাকে তুমি একই সাথে কম্বাইন করে দিলা, দুই শত্রুকে দিয়ে এমন একটা জিনিস বানালা যেটা তুমি একই সাথে বের করে দিতে পারলা বডি থেকে, তাই না? এছাড়া আমরা যে বলেছিলাম যে আর্জিনিনটা তৈরির এর মাধ্যমে আমরা এই যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করতে পারি, যেটা সেমি এসেনশিয়াল আর্জিনিন তৈরি করতে পারি, প্লাস হচ্ছে যে অর্নিথিন যেটা তৈরি হয়, এই অর্নিথিন থেকে আমরা প্রোনিন তৈরি করতে পারি। আচ্ছা, ইন্টারাকশন টিসিএ সাইকেলের সাথে আমার এই ইউরিয়া সাইকেলের একটা ইন্টারাকশন একটা আছে, একটা রিলেশনশিপ আছে। তো সেইটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ টিসিএ সাইকেল আর রেসপিরেটরি চেইন এটা পড়াবো। তো আমি ওই দিন ডিটেইলস এক্সপ্লেইন করব। দেখো তোমরা জানো যে টিসিএ সাইকেলের একটা বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড, তাই না? তো সেই কার্বন ডাইঅক্সাইডটা দেখো আমি এই অ্যামোনিয়া সাইকেলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে কাজে লাগায় ফেললাম। আবার এখানে খেয়াল করলে তুমি দেখতে পাবা যে আমার এই যে এটা হচ্ছে টিসিএ সাইকেল থেকে আমি এই অক্সালো অ্যাসিটেট থেকে কিন্তু আমি অ্যাসপার্টেট বানাতে পারি। এই অ্যাসপার্টেটটা কোথায় আমি কাজে লাগাতে পারি, আমি আমার ইউরিয়া সাইকেলে কাজে লাগাতে পারি। আবার এই যে আর্জিনোসাকসিনেটটা যখন আর্জিনিন এবং ফিউমারেটে কনভার্ট হয়, এই ফিউমারেট থেকে ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট, এবং অক্সালো অ্যাসিটেট থেকে কিন্তু আমি অ্যাসপার্টেটও বানাতে পারি, অথবা অক্সালো অ্যাসিটেট থেকে আমি গ্লুকোজও বানাতে পারি, অথবা অক্সালো অ্যাসিটেট দিয়ে কিন্তু আমার টিসিএ সাইকেল রান করে।
তাহলে there is a very good relationship between the TCA cycle and urea cycle. Now you can easily understand there is a very good relationship between them. এখন অ্যামোনিয়া ইনটক্সিকেশন জিনিসটা কি, এই জিনিসটা তোমাদের পরীক্ষাতে খুব আসে, এটাকে আমরা হাইপার অ্যামোনিমিয়াও বলি। এটা হচ্ছে যে যদি কারো লিভার ফেলিওর হয় তখন খুব স্বাভাবিকভাবে কি হয়ে যায়, ওই যে আমি বললাম একটু আগেই বললাম যে এক্সক্লুসিভলি এই ইউরিয়া সাইকেলটা এক্সক্লুসিভলি লিভারে হয়, তাহলে লিভারের যদি কোনো কারণে লিভার ফেলিওর হয় তাহলে তো এই অ্যামোনিয়া গুলোকে আমি ইউরিয়া হিসেবে, আমরা একটু আগে বলেছিলাম যে ইউরিয়া সাইকেলের ইম্পর্টেন্ট one of the most important function হচ্ছে যে by urea cycle toxic ammonia will be converted into non-toxic urea. তাহলে এই ইউরিয়া তো তৈরি করতে পারতেছে না, ইউরিয়া যেহেতু তৈরি করতে পারতেছে না তাহলে আমার ফ্রি অ্যামোনিয়া বেড়ে যাবে। যেহেতু আমার এই ফ্রি অ্যামোনিয়া বেড়ে যাবে, এই অ্যামোনিয়াটা খুব টক্সিক, আমার ব্রেনের জন্য খুবই টক্সিক। এটার জন্য আমার এই যে সাইন সিম্পটম গুলো হয়, all these are due to toxic accumulation of free ammonia. অ্যামোনিয়া টক্সিসিটি তোমাদের হচ্ছে the biochemical basis of ammonia toxicity, এটা তোমাদের ইয়েতে আসে। Byproduct, yes, carbon dioxide and water is the byproduct of TCA cycle, yes, well said. জানি তো। এখন ওয়াটার তো ইটস ওকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো আমার বডির জন্য টক্সিক, ওয়াটার তো আমার বডির জন্য ইট ইজ তোমাদের এই যে সামনে আমাদের ইমিউনিটি 5 ব্যাচকে আমরা বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট বডি ফ্লুইড এগুলো যখন করাবো, তখন তোমরা দেখবা যে আমি যখন ওয়াটার খাচ্ছি না তখনও আমার বডি কিছু ওয়াটার প্রডিউস করে, যেটাকে আমরা বলে থাকি মেটাবলিক ওয়াটার। তো এই মেটাবলিক ওয়াটার তো আমরা যে রেসপিরেটরি চেনেও খেয়াল করে দেখো যে লাস্ট স্টেপে যে ওয়াটার প্রডিউস হয়, তারপর তোমার TCA সাইকেল ওয়াটার প্রডিউস হয়। তাহলে ওই ওয়াটারটুকু আমার বডি প্রডিউস করে বলে যদি তুমি মানে বেশ অনেকক্ষণ পানি না খেয়েও থাকো, লাইক আমরা যখন যে রমজান মাসে পানি না খেয়ে থাকি, আমার বডি এই মেটাবলিক ওয়াটারটা প্রডিউস করে বলে আমার ডিহাইড্রেশন ওইভাবে হয় না। তো এটা দিস ইজ বেনিফিশিয়াল ফর আস, দিস ওয়াটার ইজ বেনিফিশিয়াল ফর আস, বাট কার্বন ডাইঅক্সাইড ইট ইজ হার্মফুল ফর আস। তো আমরা তো রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, at the same time আমরা এই ইউরিয়া সাইকেলের মাধ্যমেও এই অ্যামোনিয়ার সাথে একসাথে কম্বাইনলি এই কার্বন ডাইঅক্সাইডটাকেও বের করে দিচ্ছি। তাহলে টক্সিক অ্যামোনিয়া এন্ড টক্সিক কার্বন ডাইঅক্সাইড will be converted into non-toxic urea at the same time. একই সময় এই দুইটা টক্সিক জিনিস একটা নন টক্সিক জিনিসে কনভার্ট হয়ে আমার বডি থেকে বের হয়ে গেল। এখন এই যে যেটা হয় BBB মানে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। হ্যাঁ, অলরেডি লিখে দিয়েছে আমরেন্দ্রা ইয়াদব লিখে দিয়েছে। ইনক্রিজ লেভেল অফ অ্যামাইনো, এটা যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে ফেলতে পারে, তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ফেললে যে প্রবলেমটা হয়ে যায়, যা তোমরা জানো যে TCA সাইকেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। এই আলফা কিটো গ্লুটারেট না থাকলে TCA সাইকেলটা রান করতে পারে না। এখন তুমি যদি আলফা কিটো গ্লুটারেটের সাথে এই ফ্রি অ্যামোনিয়া লাগায় দাও, তখন এই আলফা কিটো গ্লুটারেট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। যখন সে গ্লুটামেট হয়ে যাবে, গ্লুটামেটটা কি? গ্লুটামেটটা তো একটা অ্যামাইনো অ্যাসিড। ও যদি ওরকম গ্লুটামেট হয়ে বসে থাকে তাহলে তো এই TCA সাইকেল আর রান করতে পারবে না। এই যেহেতু TCA সাইকেলটা রান করতে পারে না, তখন কি হয়ে যায়, তখন আর এটিপি প্রোডাকশনটা হ্যাম্পার হয়ে যায়। আমরা জানি যে TCA সাইকেলের মাধ্যমে আমাদের মানে দিস ইজ দ্য মেজর পাথওয়ে ফর এনার্জি প্রোডাকশন। তো আমার এনার্জি প্রোডাকশনটা তখন হ্যাম্পার সাপ্রেস হয়ে যায়। এই যে এনার্জি প্রোডাকশনটা সাপ্রেস হয়ে যায়, সেটার জন্যই কিন্তু এই অ্যামোনিয়া ইনটক্সিকেশনের যে সাইন সিম্পটম সেগুলো প্রডিউস হয়। দেখো আমি তোমাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো এই যে আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফর রানিং TCA সাইকেল। এখন দেখো এই আলফা কিটো গ্লুটারেটের গায়ে, ওই যে একটু আগে তোমাদেরকে ছবিটাতে দেখালাম, এই যে দেখো আলফা কিটো গ্লুটারেটের গায়ে যদি তুমি অ্যামোনিয়া লাগায় দাও, সেটা ইট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। যখনই সে গ্লুটামেট হয়ে যাবে, তখন এই গ্লুটামেট কি করবে? এই অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করলো, নিউরোট্রান্সমিটার বানালো, ইত্যাদি ইত্যাদি। এখন এটা বানালে আমার কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে আমার TCA সাইকেল রান করতে পারতেছে না। আরেকটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট জিনিস, সেটাও দেখাচ্ছি, এই যে একই মানে ইনহিবিটরি একটা নিউরোট্রান্সমিটার বানায় ফেলে গাবা, যে কারণে প্রবলেম হয়। এটা আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি, আলফা কিটো গ্লুটারেট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। আচ্ছা তোমরা কিন্তু এই জিনিসটা একটু মানে ইয়ে করা শিখবা, মানে এটা তোমাদেরকে আমরা বলি যে ফ্লো চার্টের মাধ্যমে এক্সপ্লেইন করতে। আমরা অনেক সময় MUC4 তোমরা যদি থেকে থাকো তাহলে তোমরা জানো যে তোমাদেরকে আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এই ধরনের কোশ্চেন করে থাকি যে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হোয়াট কাইন্ড অফ প্রবলেম, তাই না? একটা তোমাদেরকে এই ধরনের কিছু সাইন সিম্পটম দিয়ে বলি যে এটা কি ধরনের প্রবলেম এসে মানে ভুগতেছে, হোয়াট কাইন্ড অফ প্রবলেম দ্য পেশেন্ট ইজ
সাফারিং ফ্রম, এরকম দিয়ে দিয়ে তখন তোমাদের ডায়াগনোসিসের জন্য 1 মার্কস থাকে, তোমরা লেখো যে অ্যামোনিয়া ইনটক্সিকেশন, তারপরের কোশ্চেনই চলে আসে যে হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল বেসিস বিহাইন্ড ইট, এর পিছনের বায়োকেমিক্যাল মানে বেসিসটা কি। তাহলে এই যে বেশি বেশি করে যদি তুমি অ্যামাইন আলফা কিটো গ্লুটামেট হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, টিসিএ সাইকেলে আলফা কিটো গ্লুটামেট থাকলো না, টিসিএ সাইকেলটা সাপ্রেস হয়ে যাবে, তাহলে আমার এটিপি ফরমেশনটা হবে না। এছাড়াও আমি যে তোমাদেরকে একটু আগে ছবিতে দেখালাম যে নিউরোট্রান্সমিটার তৈরি হবে গ্লুটামেট থেকে, যেটা কি তৈরি করে, একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার তৈরি হয় গ্লুটামেট থেকে, সেটার নাম হচ্ছে গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, সেটা তৈরি হয়। এটার যে জন্য আমাদের এই নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করে, ওই জন্য যে পেশেন্ট লেথার্জিক হয়ে যায়, স্টুপর হয়ে যায়, তারপরে আলটিমেটলি সে কমাতে চলে যায়, স্লারিং অফ স্পিচ হবে, ব্লারিং অফ ভিশন হবে, লেথার্জি হবে, তার মেন্টাল রিটার্ডেশন হয়ে যায়, আলটিমেটলি কমা এবং ডেথ হয়। তো সামারি আমরা যদি করি তাহলে কি, যদি কারোর হেপাটিক ডিসফাংশন থাকে তাহলে ইউরিয়া সিনথেসিসটা সাপ্রেস হয়ে যায়, কমে যায়, এর ফলে কি হয়ে যায়, হাইপার অ্যামোনিমিয়া, মানে তোমার ফ্রি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়। তাহলে যখনই ব্লাডে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় তখন সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ব্রেনে চলে যায়, ব্রেনে যেটা হয়ে যায়, ব্রেনের সেলের ভিতরে তোমার এই টিসিএ সাইকেলটাকে সে সাপ্রেস করে দেয়। টিসিএ সাইকেলকে সাপ্রেস করার কারণে brain cell will be brain cell will be suffer from deficiency of ATP, একটা হচ্ছে ATP ডেফিসিয়েন্সির জন্য সে সাফার করে, সেইটার জন্য এই প্রবলেম গুলো হয়। আরেকটা হচ্ছে যে ওই যে বললাম যে তোমার যেহেতু গ্লুটামেটের পরিমাণ বেড়ে যায়, গ্লুটামেট থেকে নিউরোট্রান্সমিটার গাবা তৈরি হয়ে যায়। গাবা হচ্ছে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, যেটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করে। এই সব মিলায়ে এই ইফেক্ট গুলো প্রডিউস হয়। এবার আসো নাইট্রোজেন ব্যালেন্স আমি খুব সংক্ষেপে তৈরি করে দিব, খুব সংক্ষেপে শেষ করে দিব। সেটা হচ্ছে যে গতদিন আমরা কি পড়েছিলাম, আসলে প্রোটিন, ওই যে প্রোটিন টার্নওভার করলাম না, প্রোটিন টার্নওভার করলাম যে আমরা প্রত্যেকদিন যতটুকু ডিগ্রেডেশন করব ততটুকুই আমাকে সিনথেসাইজ করতে হবে। আসলে প্রোটিন ইজ দ্য অনলি ফুড বাই হুইচ উই গেট আওয়ার নাইট্রোজেন, তাই তো? তাহলে নাইট্রোজেন ব্যালেন্স মানে আসলে প্রোটিনের ব্যালেন্স। তাহলে আমি প্রত্যেকদিন যতটুকু নাইট্রোজেন ইন করব আমার আউটও ততটুকু করতে হবে, বা আমি যতটুকু প্রতিদিন আউট করতেছি, যতটুকু আমার ভেঙে শেষ হয়ে যাচ্ছে ততটুকুই আমাকে আবার নিতে হবে। তা না হলে কি হবে, তা না হলে আমার ব্যালেন্সটা মেনটেন হবে না। তো আমার নর্মাল হেলদি কন্ডিশনে গতদিন একটা স্টুডেন্ট মনে হয় কোশ্চেনটা করেছিল যে কি যেন কোশ্চেনটা করলো যে এরকম ব্যালেন্স কেন, একটা নর্মাল হেলদি পার্সনের ক্ষেত্রে সবসময় এটাই হয় যে একটা ব্যালেন্স মেনটেন হয়, প্রত্যেকদিন যতটুকু ভেঙে যাচ্ছে ততটুকু সে আবার রিসিনথেসাইজ করে ফেলতে পারতেছে, কারণ ওই যে আমার অ্যামাইনো অ্যাসিড পুল আছে, তো অ্যামাইনো অ্যাসিড পুলে আমার অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যাভেলেবল, সো আমি ওই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড টেনে নিয়ে আমার মতো করে আমি প্রোটিন বানায় ফেলতে পারি। কিন্তু কখন আমার এই প্রবলেম গুলো কখন হয়, প্রবলেমটা এটাকে আমরা নাইট্রোজেন ব্যালেন্স বলে থাকি। সেটা হলো নাইট্রোজেন যদি আমার ইনজেকশন, নাইট্রোজেন ব্যালেন্স আমরা কখন বলবো, তোমাদের রিটেন এই কোশ্চেনটা আসে যে নাইট্রোজেন ব্যালেন্স কি জিনিস, কয় ধরনের আছে। তাহলে নাইট্রোজেন ইনব্যালেন্স মানে যখন ইনজেকশন এবং এক্সক্রিশন মানে ইনটেক এবং আউটপুট যদি সমান সমান হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি দ্য পেশেন্ট ইজ ইন নাইট্রোজেন ব্যালেন্স কন্ডিশন। আর নাইট্রোজেন ব্যালেন্স বা নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম, যেটা আমার নর্মাল হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে প্রোটিন সিনথেসিস এবং প্রোটিন ডিগ্রেডেশন দুটোই যেহেতু সমান সমান, ওই জন্য আমরা নাইট্রোজেন ব্যালেন্স কন্ডিশনে থাকি বা নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকি। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কাদের, যাদের প্রোটিন সিনথেসিস ইজ মোর দ্যান প্রোটিন ডিগ্রেডেশন। তোমরা দেখবা যে এই যে একটা মানুষের কেন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কেন হয়, ওই সময় মানে একটা গ্রোয়িং চাইল্ডের ওই সময় তাদের প্রোটিন সিনথেসিস অনেক বেশি হয়, ডিগ্রেডেশনের যে তাদের সিনথেসিসটা অনেক বেশি হয়। তাহলে তারা কি আছে, তারা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সে আছে, মানে তাদের প্রোটিন সিনথেসিস ইজ মোর দ্যান প্রোটিন ডিগ্রেডেশন। আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে কারা আছে, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সের কথা সবসময় মনে রাখবা যে স্টার্ভিং, তুমি যদি না খেয়ে থাকো। গতদিন আমি তোমাদের বলেছিলাম যে আমার বডির ডিগ্রেডেশন প্রতিদিন যে যতটুকু ভাঙে তার 80% দিয়ে আমি আবার রিসিনথেসাইজ করি, আর যে 20% সেই 20% আমার ডায়েটের মাধ্যমে সাপ্লাই দিতে হয়। এখন তুমি যদি স্টার্ভিং কন্ডিশনে থাকো, খাবারের মাধ্যমে সাপ্লাই না দাও, তাহলে কি হবে, তাহলে তো তুমি নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যাবে, তাই না? স্টার্ভিং কন্ডিশনে আছো। ডিউরিং সার্জারি মানে দেখা যায় যে আফটার সার্জারি, যে কোনো একটা সার্জারির পরে আমাদের মুখে খাবার
একটু কমই দেওয়া হয়। সার্জারির পরপর সাধারণত আমাদের আইভি স্যালাইন চলে, তো ওই সময় মুখে খাওয়ার কম হয়। এই কারণে আফটার সার্জারি সাধারণত একটা পেশেন্ট নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যায়। ডায়াবেটিস মেলাইটাস একটা সাচ এ ডিজিজ, এখানে এটাকে বলা হয় একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এখানে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স এই কারণে হয় যে আমার ব্লাডে অনেক গ্লুকোজ আছে, বাট কি হয়, আমার যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে আমার সেলের ভিতরে সেলুলার এন্ট্রি হতে পারে না। এখন সেলুলার এন্ট্রি যদি না হয় তাহলে সেল এক ধরনের ডেফিসিয়েন্সিতে, গ্লুকোজের ডেফিসিয়েন্সিতে ভোগে, তখন সে কি করে, গ্লুকোনিওজেনেসিস শুরু করে দেয়। এই গ্লুকোনিওজেনেসিস এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ট্রেটই হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তখন কি হয়, আমার বডি থেকে এই যে প্রোটিন ভাঙতে থাকে, প্রোটিন ভেঙে ভেঙে ওই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো এসে গ্লুকোজ বানাতে থাকে। এদিকে বাইরে অনেক গ্লুকোজ, কিন্তু স্টিল সেলের ভিতরে যেহেতু গ্লুকোজ নাই, সেল তখন সিগন্যাল পাঠায় যে আই নিড গ্লুকোজ, আর তখন যে এই প্রোটিন ব্রেকডাউন হয়ে হয়ে গ্লুকোজ বানাতে থাকে। এই যে প্রোটিন ব্রেকডাউন হয়ে যে গ্লুকোজ বানাতে থাকে, এটার জন্য ডায়াবেটিক পেশেন্টদের কি হয়, ডায়াবেটিক পেশেন্টরা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যায়। আর ম্যালিগন্যান্সির কারণে কেন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স এটা বলি, ম্যালিগন্যান্সিতে তোমরা তো জানো যে এটা একটা আনকন্ট্রোল সেল ডিফারেন্সিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রলিফারেশন। ওই সময় তোমার সেল ডিফারেন্সিয়েশনটা হবে আনকন্ট্রোল, মানে তোমার নর্মাল যতটুকু সেল ডিফারেন্সিয়েশন হওয়ার কথা তা না হয়ে অনেক পরিমাণ সেল তৈরি হয়। তাহলে যখন তোমার সেল এরকম আনকন্ট্রোল সেল ডিফারেন্সিয়েশন হয় তখন তো তার নিড অনেক বেড়ে যায়, ওই সেল প্রত্যেকটা সেলের নিড বেড়ে যায়। যখন সেলের নিড বেড়ে যায় তখন তাকে অনেক বেশি প্রোটিন সাপ্লাই দিতে হয়। তো অত প্রোটিন তো হয়তো আমরা সাপ্লাই দিয়ে পারি না, এই কারণে ওই সময় প্রোটিন ডিগ্রেডেশন তোমার সিনথেসিসের চেয়ে অনেক বেড়ে যায়। এইসব কারণে এই কন্ডিশন গুলোতে একটা মানুষ টিবি হচ্ছে টিউবারকুলোসিসটাও একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এখানেও দেখবা যে টিবির পেশেন্টকে তোমরা কখনো দেখেছো কিনা, ওরা অনেক শুকায় যায়, তার কারণ কি, তার ওই প্রোটিন গুলো ব্রেকডাউন হয়ে হয়ে গ্লুকোজ তৈরি করে, এই কারণে অনেক শুকায় যায়। আর কোনো মানুষ যদি দেখো যে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, সেও কিন্তু সাংঘাতিক রকমের শুকায় যাবে। ম্যালিগন্যান্ট পেশেন্টরা অনেক শুকায় যায়। এটাকে বলা হয় ক্যান্সার ক্যাকিক্সিয়া নামটা মনে রাখো। ক্যান্সার ক্যাকিক্সিয়া মানে এমন ক্যাকিক্সিক হয়ে যায়, খুবই শুকায় যায়, এই যে ক্যান্সারের কারণে। ম্যালিগন্যান্সির আরেকটা নামই হচ্ছে ক্যান্সার। তো এইগুলোই ছিল আজকে আমাদের পড়া, আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো। এটা আমি একটা সামারি, সবকিছুর সামারি, এটা আমি তোমাদেরকে স্লাইড যেটা দিব ওটার ভিতরে দিয়ে দিব, তোমরা দেখে নিও। অল দিস আর রেফারেন্সেস। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা পরে জিজ্ঞাসা করো। আর আমি না নিজেই মাঝে মাঝে তোমাদেরকে বুঝাই, বাট নিজেই মাঝে মাঝে খুব ইয়ে হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, এটা ভেবে যে এই যে আমার স্টুডেন্ট গুলো তোমাদের মানে গনা হ্যাপেন টু ইউ, যাদের এই যে পরীক্ষা সামনে দেওয়ার কথা ছিল, পরীক্ষা দিতে পারতেছে না, তোমার কি হতে যাচ্ছে, এসব ভাবতে গেলে খুব খারাপ লাগে। এই জন্য ভাবতেছি কি যে জাস্ট স্টপ থিঙ্কিং এন্ড ট্রাই টু লিভ, যেমন আছো সেভাবেই বাঁচার চেষ্টা করো আর কি, তাছাড়া আর কিছু বলার নাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।